while the elastic recoil pressure, a elastic recoil pressure of the lungs and chest wall balance, the pressure in the airways becomes slightly positive. তখন কি হবে, উপরে আমাদের কি হয়েছিল, আমাদের এখানে চাপ কমে গিয়েছিল, আমাদের শ্বাসনালী গুলোর ভেতরে চাপ কমে গেছিল, কিন্তু এখানে আমাদের শ্বাসনালীর ভেতরে চাপগুলো কি হবে, পজিটিভ, অর্থাৎ বেড়ে যাবে। অ্যান্ড এয়ার ফ্লো আউট অফ দ্য লাং, তখন আমাদের ফুসফুস থেকে বাতাসটা সেটা বের হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে একটা প্রবণতা কাজ করছে। কি প্রবণতা? থোরাসিক রিকয়েল টেন্ডেন্সি। শ্বাস ছাড়ার সময় এটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চায়। এই ফিরে আসার প্রবণতাটাই হচ্ছে থোরাসিক রিকয়েল টেন্ডেন্সি। এই প্রবণতাটার কারণেই কি হচ্ছে, এক্সপিরেশন। তাহলে কিসের কারণে এক্সপিরেশন হচ্ছে? থোরাসিক রিকয়েল টেন্ডেন্সির কারণে। ইন্সপিরেশন প্রক্রিয়া যখন চলছে, তখন এই থোরাসিক রিকয়েল টেন্ডেন্সি কি বলছে, যে সে আবার আগের অবস্থায় ফিরে যেতে চায়। সেই আগের অবস্থায় ফিরে যেতে যখন চাচ্ছে, তখন কি হচ্ছে, এই প্রেসার গুলো আমাদের যে লাংস আছে এবং চেস্ট আছে, তার যে ওয়ালটা, যে প্রাচীরটা আছে সেটার উপর পড়ছে, এবং কি হচ্ছে, আমাদের যে শ্বাস নালীগুলো রয়েছে সেগুলো চাপ বেড়ে যাচ্ছে। যখন চাপটা বেড়ে যাচ্ছে, তখন আমাদের ফুসফুস থেকে বাতাসটা বের হয়ে আসছে। এটা হচ্ছে এক্সপিরেশন প্রক্রিয়া। তাহলে যেই মুহূর্তে ইন্সপিরেশন এটা শেষ হচ্ছে, আমি আবার বলছি, এক্সপিরেশন একটা প্যাসিভ প্রসেস। এটা একটা কি, প্যাসিভ প্রসেস। এখন যদি বলা হয় এক্সপিরেশনটা কেন প্যাসিভ প্রসেস, কারণ এই সময় কোন রকম মাসেলের কন্ট্রাকশন হয় না। কিন্তু ইন্সপিরেশনটা তাহলে কেন অ্যাক্টিভ প্রসেস, কারণ এই সময় মাসেলের কন্ট্রাকশন হয়। এখন এক্সপিরেশন প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে, যে মুহূর্তে আমাদের ইন্সপিরেশনটা শেষ হচ্ছে, সেই মুহূর্তে যখনই আমাদের ইন্সপিরেশনটা শেষ হচ্ছে, আমাদের ডায়াফ্রাম, ইন্টারকস্টাল মাসল সবগুলো নরমাল রিল্যাক্স পজিশনে আসছে। তখন থোরাসিক রিকয়েল টেন্ডেন্সিটা আবার আহ, আগের অবস্থায় ফিরে যেতে চাচ্ছে। শ্বাস ছাড়ার সময় এটি স্বাভাবিক অবস্থায় আবার ফিরে আসতে চায়। তখন কি হচ্ছে, আমাদের যে ফুসফুস রয়েছে, ফুসফুসের প্রাচীর এবং আমাদের বুকের যে প্রাচীর রয়েছে, সেটার উপর এক ধরনের প্রেসার আসছে, এক ধরনের চাপ পড়ছে। সেই চাপটার কারণে কি হচ্ছে, আমাদের যে শ্বাসনালীগুলো রয়েছে, সেই শ্বাসনালীগুলোর ভেতরে কি হচ্ছে, চাপ সামান্য বেড়ে যাচ্ছে। যখন চাপ সামান্য বেড়ে যাচ্ছে, তখন আমাদের ফুসফুস থেকে বাতাস বের হয়ে আসছে। ঠিক একইভাবে ইন্সপিরেশন প্রক্রিয়া কি হলো, যখন এই আমাদের শ্বাসনালীর ভেতরে চাপ কমে গেল, তখন কি হলো, ফুসফুসের ভেতরে বাতাসগুলো ঢুকে গেল। যে বাতাসটা ঢুকছে সেটা হচ্ছে অক্সিজেন যুক্ত বাতাস, এবং যেটা বের হয়ে যাচ্ছে সেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাস। এটাই হলো ইন্সপিরেশন এবং এক্সপিরেশন। এবং এই ইন্সপিরেশন এবং এক্সপিরেশন মিলে টোটাল প্রক্রিয়াটা যেটা, সেটাকে বলা হচ্ছে রেসপিরেশন। তাহলে প্রক্রিয়াটা হচ্ছে রেসপিরেশন। রেসপিরেশনের দুইটা ফেজ বললাম, একটা এক্সপিরেশন, একটা ইন্সপিরেশন, আর এটা তার প্রসিডিউর। এইটুকুতে কারো কোনো প্রবলেম? না, কন্টিনিউ করো। এবার যে রেসপিরেশনটা পড়লাম, এখানে কি কি মাসেল লাগে, মাসেল গুলোর নাম পড়ব। মাসেল অফ ইন্সপিরেশন, যখন ইন্সপিরেশন হচ্ছে তখন কি কি মাসেল লাগে? ইন কোয়াইট ইন্সপিরেশন, স্বাভাবিক বা শান্তভাবে শ্বাস গ্রহণের সময়, যখন আমরা শ্বাস গ্রহণ করছি স্বাভাবিকভাবে, তখন আমাদের ডায়াফ্রাম পুল দ্য লোয়ার সারফেস, লাংস ডাউনওয়ার্ড। আমাদের যে ফুসফুসের নিচের অংশ আছে সেটাকে নিচের দিকে নামিয়ে দেয়। আর হচ্ছে রেজ দ্য রিবকেস, রিবকেসকে উপরে ওঠানোর জন্য যে হলে ইন্সপিরেশনে যখন স্বাভাবিক এবং শান্তভাবে হচ্ছে, তখন দুইটা মাসেল কাজ করছে। কি কি? একটা ডায়াফ্রাম, আরেকটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। এবার ইন ফোর্সফুল ইন্সপিরেশন, যখন জোরে ও গভীরভাবে শ্বাস গ্রহণ হয়, তখন কি কি মাসেল কাজ করে সেগুলো দেখো। স্টার্নোক্লিডোমাস্টয়েড, Sartorius anterior, Levator costarum,
স্ক্যালেনি মাসল আর হচ্ছে অ্যালেন্নাসি। স্ক্যালেনি, অ্যালেন্নাসি মাসল। এই ২ টা মিলে একটাও বলতে পারি আমরা। তাহলে কি, কি? স্টার্নোক্লিডোমাস্টয়েড যেটা আমাদের কি করছে? স্টারনামটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। সার্টারিয়াস অ্যান্টেরিয়র, লেভেটর পোস্টেরিয়াম, স্ক্যালেনি মাসল যেটা কি করছে? রেইজ দ্য ফার্স্ট রিব। প্রথম যে রিবটা রয়েছে সেটাকে উপরে উঠাচ্ছে। অ্যালেনাসি ক্লজ দ্য ফ্লেয়ারিং অফ নস্ট্রিলিস। তাহলে এই কাজগুলো আমাদের পড়তে হবে না, আমাদের মাসেল গুলোর নাম শুধু মনে রাখলেই হবে, এগুলো শুধু জানার জন্য। স্টার্নোক্লিডোমাস্টয়েড, সার্টারিয়াস অ্যান্টেরিয়র, লেভেটি কস্টেরাম, স্ক্যালেনি মাসেল আর অ্যালেনাসি। এবার হচ্ছে মাসেল অফ এক্সপিরেশন। এক্সপিরেশনে কি কি মাসেল লাগে? তো যে ওখানে পড়ে আসলাম যে ইন কোয়াইট এক্সপিরেশন ওখানে কোনো মাসেল লাগে না, নো মাসেল আর ইনভলভ। Quiet expiration occur passively by the due to the recoil tendency of the lung. আমরা তো বললাম যে ওখানে কোনো মাসেল লাগলো না, শুধুমাত্র আমাদের লাংসটা আগের অবস্থায় ফিরে আসতে চাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটার কারণে এইটার আমাদের চেস্ট ওয়ালে এবং লাংসে এক ধরনের প্রেসার ক্রিয়েট হলো। যে প্রেসার ক্রিয়েটের ফলে আমাদের শ্বাসনালীটায় কি হলো? চাপটা একটু বেড়ে গেল এবং তখন ফুসফুস থেকে বাতাসগুলো বের হয়ে গেল। সেজন্য এখানে কোনো রকম মাসেল লাগে না। কিন্তু ইন্সপিরেশনের ক্ষেত্রে উপরে যে মাসেলগুলো বললাম এই মাসেলগুলো লাগে। এটা গেল কোয়াইট এক্সপিরেশন। এবার হচ্ছে ফোর্সফুল এক্সপিরেশন। যখন খুব জোরে ফুসফুস থেকে বাতাস বের হয়ে আসে তখন কিছু মাসেল লাগে। সেই মাসেলগুলো কি? রেকটাস অ্যাবডোমিনিস, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অবলিকুয়েট মাসেল, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল। এই মাসেলগুলোর নাম আমাদের মুখস্থ করে ফেলতে হবে। এবার হচ্ছে পড়বো ডিসকাস দ্য মেকানিজম অফ ভেন্টিলেশন অফ দ্য লাংস ইন টাইডাল রেসপিরেশন। টাইডাল রেসপিরেশনটা কি? টাইডাল রেসপিরেশন ইজ দ্য নর্মাল কোয়াইট ব্রিথিং দ্যাট অকার্স অ্যাট রেস্ট। অর্থাৎ আমরা যখন রেস্ট অবস্থায় থাকি তখন আমরা যে শ্বাসটা গ্রহণ করি এবং শ্বাসটা ছাড়ি সেই রেসপিরেশনটাকে বলা হয় টাইডাল রেসপিরেশন। যেহেতু শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি সেজন্য এখানে দুইটা ফেস আছে, একটা হচ্ছে ইনস্পিরেশন, একটা হচ্ছে এক্সপিরেশন। তাহলে টাইডাল রেসপিরেশনটা কি? ইজ দ্য নর্মাল কোয়াইট ব্রেথিং দ্যাট অকার্স অ্যাট রেস্ট। অর্থাৎ আমরা বিশ্রাম নেওয়া অবস্থায় যে সাধারণভাবে যে ব্রেথিংটা আমাদের হয়, শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ হয়, সেটাই হচ্ছে টাইডাল রেসপিরেশন। এটা কনসিস্ট অফ টু ফেজ, ইনস্পিরেশন এন্ড এক্সপিরেশন। এখন এই যে এখানে ইনস্পিরেশন এবং এক্সপিরেশন লিখে আমি ডট দিয়ে রেখেছি, অর্থাৎ ওপরে যে আমরা ইনস্পিরেশন আর এক্সপিরেশন প্রক্রিয়াটা করেছি এখানে হুবহু ওটাই লিখতে হবে যদি কোশ্চেনে আসে, সেজন্য আমি আর লিখিনি। তাহলে টাইডাল রেসপিরেশনটা কি এটা সবাই বুঝতে পেরেছেন? টাইডাল রেসপিরেশনটা কি? বুঝতে পারছি, আগায় যান। আচ্ছা, পালমোনারি ভলিউম গুলো এখন আমরা বলবো যে লাংসে কিছু ভলিউম রয়েছে। এই যে শ্বাস প্রশ্বাসটা আমরা নিচ্ছি এর মধ্যে কিছু ভলিউম আছে লাংয়ের এবং কিছু ক্যাপাসিটিস আছে। তো ফার্স্টে যে ভলিউমটা আছে সেটাকে বলা হয় টাইডাল ভলিউম। এই ভলিউম গুলোর নাম আগে আমাদের মুখস্থ করতে হবে। ফার্স্টে আছে টাইডাল ভলিউম, তারপরে আছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আরেকটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। এই কয়েকটা নাম আগে মুখস্থ করতে হবে। একটা হচ্ছে টাইডাল ভলিউম, একটা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম যেটা সংক্ষেপে বলা হয় আইআরভি, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম যেটাকে বলা হয় ইআরভি এবং রেসিডুয়াল ভলিউম যেটাকে বলা হয় আরভি।
এখন টাইডাল ভলিউমটা কি? এই যে বললাম যে আমরা রেস্ট অবস্থায় প্রতিটি স্বাভাবিক শ্বাসে যে পরিমাণ বাতাস গ্রহণ বা ত্যাগ করি আমরা, সেটাকে বলা হচ্ছে টাইডাল ভলিউম। তাহলে প্রত্যেকটি স্বাভাবিক নরমাল শ্বাসে শ্বাস গ্রহণের সময় আমরা যে পরিমাণ বাতাস গ্রহণ করছি বা ত্যাগ করছি, সেটাকে বলা হচ্ছে টাইডাল ভলিউম। এটা হচ্ছে 500 ml। তারপর হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, extra volume of air that can be inspired forcefully over and above the tidal volume। আচ্ছা, টাইডাল ভলিউমের পর এই যে স্বাভাবিকভাবে যে শ্বাসটা নিলাম এবং শ্বাসটা ছাড়লাম, এর পরে অতিরিক্ত যে বাতাসটুকু আমরা গ্রহণ করছি, সেটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। অর্থাৎ একটা শ্বাস নেওয়ার পর, স্বাভাবিক শ্বাস নেওয়ার পর, স্বাভাবিক শ্বাসে যতটুকু বাতাস নেওয়া দরকার ততটুকু নেওয়ার পর এক্সট্রা যতটুকু শ্বাস আমরা গ্রহণ করছি, সেটাই হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এবার বলছি, তাহলে একটা টাইডাল ভলিউম মানে কি? একটা স্বাভাবিক শ্বাস গ্রহণ, এই শ্বাস গ্রহণ করার পর অতিরিক্ত যে পরিমাণে বাতাস আমরা জোর করে নিচ্ছি, সেটাকে বলা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটা কত? 3000 ml, এটার নরমাল ভলিউম। তারপরে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা তেমন কি? আমরা একটা স্বাভাবিক টাইডাল ভলিউমের পর, অর্থাৎ যতটুকু শ্বাস স্বাভাবিকভাবে ত্যাগ করি, তারপর সর্বোচ্চ যে পরিমাণ বাতাস আমরা বের করে দিই, সেটাই হচ্ছে আমাদের এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। অর্থাৎ আমরা সাধারণত যতটুকু বাতাস বের করে দিই, সেটা বের করার পর অতিরিক্ত যতটুকু বাতাস বের হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে আবার বলছি, টাইডাল ভলিউম কি বললাম? টাইডাল ভলিউম হচ্ছে একটা স্বাভাবিক শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, এটা হচ্ছে আমাদের টাইডাল ভলিউম। এখন ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কি? এই টাইডাল ভলিউমের পরে অতিরিক্ত যে পরিমাণ বাতাস আমাদের ফুসফুসের ভেতরে যাচ্ছে, সেটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কি? এই টাইডাল ভলিউমের পর যে পরিমাণ অতিরিক্ত যে পরিমাণ বাতাস আমাদের ফুসফুস থেকে বের হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তারপরে আছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম কি? ভলিউম অফ এয়ার রিমাইনিং ইন দ্য লাংস আফটার ম্যাক্সিমাম এক্সপিরেশন। কি বলছে? সর্বোচ্চ পর্যায়ে শ্বাস ত্যাগের পর ফুসফুসে যে পরিমাণ বাতাস অবশিষ্ট থাকছে, সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। সর্বোচ্চ পরিমাণে শ্বাস ত্যাগের পর আমাদের ফুসফুসে যদি কিছু পরিমাণে বাতাস অবশিষ্ট থাকে, সেই পরিমাণটাকে বলা হচ্ছে যে রেসিডুয়াল ভলিউম। তাহলে ফার্স্টে আমরা পড়লাম টাইডাল ভলিউম, যেটা কি হলো? আমাদের স্বাভাবিক শ্বাস গ্রহণ এবং ত্যাগ। তারপরে পড়লাম ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা কি বুঝলাম? যে আমরা শ্বাস, একটা স্বাভাবিক শ্বাস নেওয়ার পর অতিরিক্ত যে রিজার্ভ ভলিউমটা কি বললাম? যে একটা স্বাভাবিক শ্বাস ছাড়ার পর অতিরিক্ত যে পরিমাণে বাতাস আমাদের ফুসফুস থেকে বের হয়ে যাচ্ছে। এবার রেসিডুয়াল ভলিউমটা কি বললাম? এই যে বাতাস বের হয়ে গেল, গ্রহণ করলাম, সবকিছু পরে, এত কিছুর পরে আমাদের ফুসফুসে রেসিডুয়াল ভলিউম। আচ্ছা, এখন দুই একজনকে ধরি। আচ্ছা, মান্নান ভাইয়া, টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং রেসিডুয়াল ভলিউম, চারটাই বলবেন। কি বলবেন? আচ্ছা আচ্ছা, আমাকে একটু পিকচারটা সামনে না আসলেও চলবে, সমস্যা নাই। আমার একটু উচ্চারণ ভুল হলে বলে দিবেন। কার্ডিয়াল ভলিউমটা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা যে নিঃশ্বাসটা নেই এবং যে প্রশ্বাসটা ছাড়ি। আর হ্যাঁ, ইন্সপিরেটরি ভলি এই রিজার্ভ ভলিউমটা হচ্ছে আমরা যে নিঃশ্বাসটা স্বাভাবিকভাবে নেই। এটা হচ্ছে আরো আ একটা যে এখানে এটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এক্সপিরেটরি যেটা রিজার্ভ ভলিউম, এটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যা ছাড়ি, তারপরে অনেক সময় আমরা মানে সেটা একটু মানে কিভাবে বলবো? বেশি যখন ছাড়ি ওইটা হচ্ছে এক্সপিরেটরি ভলিউম।
তার নিরানব্বই হয়তো হ্যাঁ, আর একটা যেটা আছে ওটা হচ্ছে এই ২ টার পরে যে রেসিডিউ একশো যে হুম, রেসিডুয়াল যে ভলিউমটা আছে এটা আমরা ২ টা কমপ্লিট করা মানে ফার্স্ট নিঃশ্বাসের যেটা নেই আর যে প্রশ্ন যেটা সারিয়ে করার পরে যে রিজার্ভ বা বেশি যে এটা থাকে আমাদের ওইটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। আমি হ্যাঁ, যতটুকু বুঝতে পারছি আরকি। হ্যাঁ, পুরাটাই বুঝতে পারছেন ভাইয়া। আচ্ছা। বাকিরা বুঝতে পারছেন? আশিক ভাইয়া, রুহুল আমিন ভাইয়া, বাকিরা যারা আছেন তায়েব ভাইয়া, তারপরে শামীমা আপু, সবাই বুঝতে পারছেন? সবাই একটু রেসপন্স করেন। যদি বুঝতে পারেন তাহলে রেসপন্স করেন। বুঝতে পারছি। ঠিক আছে। কিন্তু আমি ডেফিনিশন বুঝায় দিলাম। পুরা জিনিসটাই বুঝিয়ে দিলাম। কিন্তু নরমাল ভ্যালু কিন্তু আমি মুখস্থ করে দিতে পারবো। এটা কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে। নরমাল ভ্যালুটা সবাই মুখস্থ করে ফেলবেন। এবার পড়বো লাং ক্যাপাসিটি। উপরে যেটা পড়লাম সেটা ছিল লাং ভলিউম। পড়বো হচ্ছে লাং ক্যাপাসিটি। লাং ক্যাপাসিটিটা কি? লাং ক্যাপাসিটিতে আবার আছে হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি এবং ভাইটাল ক্যাপাসিটি। এই তিনটা মিলে হচ্ছে লাং ক্যাপাসিটি। এখন যেটা ইন্সপিরেটরি ক্যাপাসিটি সেটার মধ্যে কি কি আছে? টাইডাল ভলিউম আছে এবং আমাদের ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম আছে। অর্থাৎ কি? টাইডাল ভলিউমে কি ছিল? একটা নরমাল যে যতটুকু শ্বাস আমরা নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি তার সাথে কি যুক্ত হলো? একটা নরমাল শ্বাস নেওয়ার পর অতিরিক্ত যে পরিমাণে শ্বাসটা আমরা গ্রহণ করছি সেটা হচ্ছে আমাদের ইন্সপিরেটরি ক্যাপাসিটি হচ্ছে এখানে। তাহলে একটা টাইডাল ভলিউম এবং একটা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম মিলে আমাদের হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তাহলে এটার যদি আমাদের ভ্যালু বের করতে হয়, নরমাল ভ্যালু কত, তাহলে টাইডাল ভলিউম আমাদের কত ছিল? এখানে কত ছিল? 3000 ml। এই যে এই দুইটা যদি আমি যোগ করে দিই তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? ইন্সপিরেটরি ক্যাপাসিটির নরমাল ভ্যালু সেটা কত হবে? 3500 ml। এটা গেল আমাদের ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তাহলে ইন্সপিরেটরি ক্যাপাসিটির মধ্যে কি আছে? একটা টাইডাল ভলিউম অর্থাৎ স্বাভাবিকভাবে যতটুকু শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি সেটা, এবং তার সাথে একটা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম অর্থাৎ স্বাভাবিক শ্বাস যেটা আমরা সেটা ত্যাগ করার পর অতিরিক্ত যে পরিমাণে শ্বাস নেওয়ার পর স্বাভাবিক শ্বাস নেওয়ার পর অতিরিক্ত যে পরিমাণে শ্বাসটা আমরা গ্রহণ করি সেটা। এই দুইটা মিলে আমাদের হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। আর এটা নরমাল ভ্যালুটা কি? টাইডাল ভলিউমের ভ্যালু এবং ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমের ভ্যালু দুইটা যোগ করে দিলে আমরা পাবো ইন্সপিরেটরি ক্যাপাসিটি। কেউ কিছু বলছিলেন? তো আমার একটা প্রশ্ন মনে করবেন আমি জানি না। সেটা হচ্ছে আমরা যখন স্বাভাবিক নেই, মানে নিঃশ্বাসটা আমরা নেই। এবং কি এরপরেও আমরা আরো কিছু নেই? আমার জানার ইচ্ছা আছে। এই যে কথা বলতে গিয়ে বললাম। কি ভাইয়া কি জানার ইচ্ছা? আমি বুঝিনি। আচ্ছা, আমরা যে টিভিতে যে